আগের পর্বে আপনারা শুনেছিলেন যে শ্রীপুর শহরে এক অজানা আগন্তুকের আগমন ঘটে, যে নিজেকে অদৃশ্য করতে সক্ষম। কে এই অদৃশ্য মানুষ? তার পরিচয় কি আদেও কেউ জানতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে অদৃশ্য মানুষ গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে কৌশিক, সকল অধ্যায়ের নাম পাঠে রিনি, অন্যান্য চরিত্রে অভিযান, সৃজন, রাজ, অভিষেক, আরএনএম অভিষেক, রূপঙ্কর, কৌস্তব, কুণাল, কৌশিক ও রূপা। শুরু হতে চলেছে আজকের গল্প অদৃশ্য মানুষ গল্পের দ্বিতীয় পর্ব। শ্রীপুরের স্বাস্থ্যনিবাসে সকাল বিকালে চা, টোস্ট, কেক, বিস্কুট ও ডিম প্রভৃতির ব্যবস্থা ছিল। শ্রীপুরের যে কোনো ভদ্রলোকই কিঞ্চিৎ অর্থ ব্যয় করলে সেখানে গিয়ে চায়ের তৃষ্ণা নিবারণ করতে পারতেন, এবং প্রতিদিন সকালে বিকালেই সেখানে চায়ের তেষ্টা মেটাবার জন্য অনেক তৃষিত লোকের আবির্ভাব হতো। যাত্রীর অন্তর্ধানের পরের দিন সকালেও স্বাস্থ্যনিবাসের চা বিভাগে চা ভক্তদের অভাব হলো না। একটা মস্ত গোল টেবিলের চারিধারে বসে খরিদ্দাররা মাঝে মাঝে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছেন এবং মাঝে মাঝে গতকালের ঘটনা নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করছেন। বলা বাহুল্য, চা সভার সভাপতি ছিলেন স্বাস্থ্যনিবাসের মালিক মিস্টার দাস স্বয়ং, এবং তার ডাইনে ও বাঁয়ে বিরাজ করছিলেন রতনবাবু ও মানিকবাবু। আসল বক্তা হচ্ছেন তারা তিনজনই, বাকি সবাই শ্রোতা ও উৎসাহদাতা। বক্তৃতা তখন রীতিমতো জমে উঠেছে। তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন একটি নতুন লোক। তার জামা কাপড় যে হপ্তা কয়েকের মধ্যে রজকের দেখা পায়নি এ সত্য খুব সহজেই বোঝা যায়। তার ধুলোয় ধূসর তালিমারা জুতো দুখানির অবস্থাও সন্দেহজনক, কারণ তাদের ভিতরে ভদ্রলোকের পা দুখানি ঢুকেও আরও খানিকটা বেওয়ারিশ জায়গা খালি পড়ে আছে। ভদ্রলোক আস্তে আস্তে ক্রমাগত পিছন পানে চেয়ে চমকে উঠছেন, যেন তার পিছনে পিছনে আসছে কোনো অদৃশ্য বিপদ। স্বাস্থ্যনিবাসের খরিদ্দারের এমন ধারা হতচ্ছাড়া চেহারা মিস্টার দাস পছন্দ করলেন না। একটু বিরক্তভাবে বললেন, এখানে আপনার কি দরকার? এক পেয়ালা চা, দু টুকরো রুটি চাই, গোটা দুয়েক ডিম হলে আরো ভালো হয়। আগন্তুকের ছেঁড়া পকেটের দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে মিস্টার দাস বললেন, দাম 4 আনা, আপনাকে খাবার আগে দাম দিতে হবে। মিস্টার দাসের ভয়ের কারণ বুঝে আগন্তুক হেসে বললেন, আমার পকেট ছেঁড়া বটে, কিন্তু আমার টাকা থাকে ট্যাঁকে, এই নিন। বলে তিনি ট্যাগ থেকে একটি টাকা বের করে ঠং করে টেবিলের ওপরে ফেলে দিলেন। মিস্টার দাস অপ্রস্তুত হয়ে বললেন, আসুন আসুন, ওই টেবিলের ধারে বসুন, আপনার খাবার এক্ষুনি আসবে। বলেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আসুন ডাক্তারবাবু, এইবারে সেই ভুতুরে লোকটার ঘরে যাওয়া যাক। মিস্টার দাসের সঙ্গে মানিকবাবু স্বাস্থ্যনিবাসের ভেতর দিকে চলে গেলেন। আগন্তুক টেবিলের ধারে গিয়ে বসলেন। কারুকে বোধহয় বলে দিতে হবে না যে এই আগন্তুকই হচ্ছেন আমাদের সেই বংশীবাবু। মিস্টার দাস ও মানিকবাবু যাত্রীর ঘরের ভেতরে ঢুকে দেখলেন কালকের সেই তুমুল কাণ্ডের পর ঘরের সমস্ত আসবাব ঠিক সেইভাবেই এলোমেলো হয়ে ছড়ানো রয়েছে। উল্টানো চেয়ার টেবিল, ভাঙাচোরা শিশি বোতল ও লণ্ডভণ্ড বিছানা। কেবল যাত্রীর জামা কাপড়, ব্যান্ডেজ, চশমা ও নকল নাকটা দারোগাবাবু যাওয়ার সময় নিজের সঙ্গে নিয়ে গেছেন। ঘরের কোণে একখানা পকেট বুক পড়েছিল, সেইখানা তুলে নিয়ে মিস্টার দাস বললেন, এই পকেট বইখানার পাতা উল্টালে লোকটার অনেক কথাই হয়তো জানা যাবে। মানিকবাবু কি জবাব দিতে যাচ্ছিলেন, এমন সময় ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। মিস্টার দাস চমকে উঠে বললেন, ওকে, দরজা খুললে কে? মানিকবাবু দরজার দিকে চেয়ে খুব সহজভাবেই বললেন, বোধহয় হাওয়ায় দরজাটা খুলে গেল, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কালকের ব্যাপারের পর থেকে এমনভাবে দরজা খুলে গেলেই আমার বুকটা ধড়াস করে ওঠে। ঘরের ভিতরে একটা চাপা হাঁচির শব্দ শোনা গেল।
আচ্ছা। ডাক্তারবাবু, আপনি কি হাঁচলেন? ঘরের মধ্যে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। না, আমি হেসেছি। আপনারা আমাকে চেনেন। মিস্টার দাস ও মানিকবাবু হতাশভাবে ও মরার মতন সাদা মুখে দুদিকে সরে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন। কণ্ঠস্বর বললে, মিস্টার দাস, আমার পকেট বুক আপনার হাতে কেন? দিন দিন, ফিরিয়ে দিন। মিস্টার দাস কাঁপতে কাঁপতে এগিয়ে এসে পকেট বুকখানা সামনের দিকে বাড়িয়ে দিলেন। পকেট বুকখানা মিস্টার দাসের হাত থেকে বেরিয়ে শূন্যে উড়ে একখানা চেয়ারের ওপরে গিয়ে পড়ল। মিস্টার দাস, আমার জামা কাপড়গুলো কোথায় গেল? পুলিশ নিয়ে গেছে। আমার আর জামা কাপড় নেই, তবে আপনার জামা কাপড় আপাতত পেলেই আমার চলে যাবে। আচ্ছা, আপনার গায়ের আলোয়ানখানা খুলে মেজের ওপরে রাখুন। তারপর আপনার জামা কাপড় আর জুতো সব কিছু খুলে ওই আলোয়ানের ভিতরেই রেখে দিন। তারপর একটা পোঁটলা বেঁধে জিনিসগুলো আমার হাতে দিন। হ্যাঁ, সে কি কথা? যা বলছি তাই করুন। দেখতে পাচ্ছেন আমি অদৃশ্য। আমি যদি ইচ্ছা করি তাহলে এখনই আপনাদের দুজনের গলা টিপে মেরে ফেলতে পারি। মিস্টার দাস বাঁধো বাঁধো গলায় অত্যন্ত লজ্জিতভাবে বললেন, কিন্তু এ ঘরে ডাক্তারবাবুর সামনে আমি জামা কাপড় খুলবো কেমন করে? দেখুন, আমি অদৃশ্য বটে, কিন্তু আপনাদের চেয়ে কোনো অংশে বোকা নই। একবার চোখের আড়ালে যেতে পারলেই আপনি যে এখনই পুলিশে খবর দিতে ছুটবেন সেটা আমি বেশ বুঝতে পারছি। অতএব চালাকি করবেন না, যা বলছি তাই করুন। আর মানিকবাবু, ওই বইগুলো গুছিয়ে তুলে আপনিও ওই পোঁটলার ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করুন। বাইরে তখন বংশীবাবুর চা, রুটি ও ডবল ডিম শেষ হয়ে গেছে। এমন সময় রতনবাবু শুনতে পেলেন যাত্রীর ঘর থেকে যেন একটা গোলমালের আভাস আসছে। দিনকাল ভালো নয় বলে তিনিও তাড়াতাড়ি উঠে ঘটনাস্থলের দিকে অগ্রসর হলেন। সিঁড়ির সামনে এসেই তিনি শুনলেন তার খুব কাছেই একটা হাঁচির শব্দ হলো। এ হাঁচি তিনি ভোলেননি। শিউরে উঠে তাড়াতাড়ি একপাশে সরে দাঁড়ালেন। তারপরেই দেখলেন সিঁড়ির উপর থেকে একটা পোটলা শূন্যে দুলতে দুলতে নেমে আসছে। পোটলাটা ঠিক যেন হাওয়ায় সাঁতার কাটতে কাটতে বৈঠকখানা ঘরের দিকে চলে গেল। ঠিক সেই সময় মিসেস দাস কি একটা কাজের জন্য বৈঠকখানা ঘরের দিকে আসছিলেন, কিন্তু দূর থেকেই উড্ডীয়মান পোটলা দেখে তার চক্ষু স্থির ও পা দুটো অচল হয়ে গেল। তারপরেই বাইরের ঘরে একটা অত্যন্ত গোলযোগ উঠল। সঙ্গে সঙ্গে মানিকবাবু যাত্রীর ঘর থেকে বেগে বেরিয়ে এসে বলে উঠলেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, ধরো ধরো, যতক্ষণ ওর হাতে পোটলা থাকবে সবাই মিলে অনায়াসে ওকে ধরতে পারবো। রতনবাবু বেগে বৈঠকখানায় প্রবেশ করে দেখলেন বংশীবাবু পোটলাটা কাঁধে করে দ্রুতপদে স্বাস্থ্যনিবাস থেকে বেরিয়ে যাচ্ছেন। অদৃশ্য মানুষ নির্বোধ নয়, নিজে পোটলা নিয়ে যেতে গেলে যে বিপদের সম্ভাবনা আছে সেটা সে বিলক্ষণই জানে, তাই বংশীবাবুকেই সে পোটলার বাহন করেছে। রতনবাবুও বংশীবাবুর পেছনে ছুটতে ছুটতে চেঁচাতে লাগলেন, চোর চোর, আরে পোটলা নিয়ে পালায়, পাকড়াও পাকড়াও। বেচারি বংশীবাবু। খানিক পরেই তিনি দেখলেন সারা শ্রীপুর শহরটাই যেন তার পিছনে ভেঙে পড়েছে। সকলেরই মুখে এক কথা, চোর চোর, পটলা চোর, ধরো ওকে, মারো ওকে। এসব আপত্তিকর কথা শুনে বংশীবাবু আরও জোরে পা চালিয়ে দিলেন। ছোটবার অসুবিধা হবে বলে তার দাতব্য জুতোজোড়াকেও তিনি পা থেকে খুলে নির্দয়ভাবে বিসর্জন দিতে বাধ্য হলেন। সকলের আগে আসছিলেন রতনবাবু ও মানিকবাবু। হঠাৎ রতনবাবুর মনে হলো কে যেন তাকে বিশ্রী একটা ল্যাং মারলে। সঙ্গে সঙ্গে তিনি মুখ থুবড়ে পড়ে দুহাতে মাটি জড়িয়ে ধরলেন। তারপরেই বিনা মেঘে বজ্রাঘাতের মতন মানিকবাবুর টিকালো নাকের ওপর প্রচণ্ড এক ঘুষি এসে পড়ল। মানিকবাবু দুই চক্ষে অনেকগুলি সর্ষের ফুল দেখলেন, এবং তারপর কি যে হলো তার তিনি বলতে পারেন না। আর যারা ছুটে আসছিল তাদেরও কেউ খেলে কিল, কেউ খেলে চর, এবং কেউ বা খেলে লাথি বা গলা ধাক্কা। বেগে ছুটতে ছুটতে আছাড় খেয়ে অনেকেরই হাত পা মাথা ভেঙে গেল। বাকি লোকেরা তখন বুদ্ধিমানের মতো যে যেদিকে পারল পলায়ন করলে, এই কথা বলে চেঁচাতে চেঁচাতে, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ আবার ফিরে এসেছে, সকলে সাবধান হও। এই ভয়ানক খবর শুনেই অনেকে নিজের নিজের বাড়ির সদর দরজার ভিতর থেকে খিল লাগিয়ে দিলে।
শ্রীপুরের সবাই যখন রাজপথে, মিস্টার দাস তখন যাত্রীর ঘরের ভিতর বন্দী হয়ে আছেন। রাজপথের ও স্বাস্থ্যনিবাসের সমস্ত হট্টগোল ও আর্তনাদ তার কানে এসে ঢুকেছে, কিন্তু মিস্টার দাসের ঘর থেকে বেরোবার উপায় নেই, কারণ তখন তিনি সদ্যপ্রসূত শিশুর মতোই বস্ত্রহীন। অবশেষে অনেক ভেবেচিন্তে তিনি যখন খান কয়েক খবরের কাগজ তুলে নিয়ে কোমরে জড়িয়ে নিজের বস্ত্রের অভাব দূর করবার চেষ্টা করছেন, তখন রতনবাবু আবার হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। ঘরে ঢুকেই রতনবাবু বলে উঠলেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য ঘুষি, অদৃশ্য লাঠি, সমস্ত শ্রীপুরের গতর চূর্ণ হয়ে গেছে। মিস্টার দাস ব্যস্তভাবে জিজ্ঞাসা করলেন, সে এখন কোথায়? এতক্ষণ আমরা তার পেছনে পেছনে ছুটছিলাম, কিন্তু এখন আমাদেরই পেছন পেছন সে ছুটে আসছে। হাতের কাছে যাকেই পাচ্ছে মেরে তার হাড় গুঁড়িয়ে দিচ্ছে। সবাই এখন পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে। অদৃশ্য মানুষ বোধহয় পাগল হয়ে গেছে। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মিস্টার দাস বললেন, সে আর এখানে ফিরে আসবে না তো? আসবে না নাকি? ওই ওই এলো বুঝি, ওই এলো বুঝি। এই বলেই সাঁতারুরা গঙ্গায় যেমন করে ঝাঁপ খায়, রতনবাবু তেমনি করেই মাটির ওপর ঝাঁপিয়ে পড়ে একেবারে খাটের তলায় ঢুকে অদৃশ্য মানুষের চেয়েও অদৃশ্য হয়ে গেলেন। মিস্টার দাসও কোমরের খবরের কাগজগুলিকে দুই হাতে প্রাণপণে চেপে ধরে দরজার বাইরের দিকে সুদীর্ঘ একটি লম্ফ ত্যাগ করলেন, এবং লাফিয়ে তিনি যে কোথায় গিয়ে পড়লেন তা আমরা জানি না, তবে তাকেও আর দেখা গেল না। সারাদিন ধরে শ্রীপুর শহরে যেসব অঘটন ঘটল, চতুর্মুখ ব্রহ্মা চার মুখেও তা বলে শেষ করতে পারবেন না। রাজপথে কেউ হাঁচলেই চারিদিকে অমনি সাড়া ওঠে, ওই অদৃশ্য মানুষ এসেছে। সঙ্গে সঙ্গে সেখানটা মরুভূমির মতন জনশূন্য হয়ে যায়। বাড়ির ভিতরে লুকিয়ে থেকেও শান্তি নেই। হাওয়ার দাপটে ঘরের দরজা জানলা যদি হঠাৎ খুলে বা বন্ধ হয়ে যায়, অমনি সবাই হাউমাউ করে চেঁচিয়ে ওঠে। শ্রীপুর ব্যাংকের কাউন্টারের উপরে হাজার কয়েক টাকার নোট নিয়ে একজন কেরানি হিসেব করছিল। আশেপাশে আরও অনেক লোক আপন আপন কাজে নিযুক্ত ছিল। এমন সময় দেখা গেল সকলের চোখের সম্মুখ দিয়েই নোটের তারা শূন্যপথে উড়ে গেল ঠিক প্রজাপতির মতন। সবাই রাজপথে ছুটে এলো, কিন্তু সেই নোট প্রজাপতিদের আর কোনো সন্ধান পেলে না। কেবল দেখা গেল একজন ময়লা জামাকাপড় পরা লোক খালি পায়ে হন হন করে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যনিবাসের উপরে অদৃশ্য মানুষের আক্রোশ অত্যন্ত বেশি। সারাদিনে সে বার চারেক স্বাস্থ্যনিবাসকে আক্রমণ করেছে। সেখানকার একখানা সার্সির কাঁচও অটুট নেই, এবং কাচের সমস্ত বাসনও চুরমার হয়ে গেছে। স্বাস্থ্যনিবাসের ভাড়াটিয়ারা প্রত্যেকেই পলায়ন করেছে। খবরের কাগজে এইসব ঘটনার উজ্জ্বল বর্ণনা পাঠ করে শ্রীপুরের বাসিন্দাদের উত্তেজনা, দুর্ভাবনা ও বিভীষিকার আর সীমা রইল না। কখন কোথায় এই ভীষণ অদৃশ্য মানুষের অদৃশ্য আবির্ভাব ঘটবে সেই দুশ্চিন্তায় সকলেই তটস্থ হয়ে রইল। যে মাঠে বংশীবাবুর সঙ্গে প্রথমে আমাদের চেনাশোনা হয়, সেই ধুধু মাঠেরই এক নির্জন কোণে একটা ঝোপের ভিতরে তিনি এখন আবার হতাশভাবে দুপা ছড়িয়ে বসে ঘন ঘন হাঁপ ছাড়ছেন, এবং মাঝে মাঝে এদিকে ওদিকে ভয়ে ভয়ে তাকিয়ে কেন যে তিনি শিউরে উঠছেন, অন্য কেউ তার রহস্য বুঝতে পারবে না। হঠাৎ শূন্যপথে দৈববাণীর মতো একটা কণ্ঠস্বর জেগে উঠল। বংশীবদন, তোমার হাঁপ ছাড়া শেষ হলো কি? সন্ধে হতে যায় আর দেরি নেই। বংশীবাবুর মধ্যে কিছুমাত্র উৎসাহের লক্ষণ দেখা গেল না। অত্যন্ত কাহিলভাবে তিনি বললেন, আমাকে দয়া করে চেয়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। সে কি হে বংশীবদন, ব্যাংকের কাউন্টার থেকে, রাস্তার লোকের পকেট থেকে আজ কত নোট আর টাকা তোমার পকেটে এসে জুটেছে সেটার হিসেব করে দেখেছো কি? আমার সঙ্গে থাকলে রোজই এমন আশ্চর্য রোজগার হবে। অর্ধেক তোমার, অর্ধেক আমার। বংশীবাবু দুই হাত জোর করে কাঁচুমাচু মুখে বললেন, আমার এই আশ্চর্য রোজগারে আর কাজ নেই বাবা। এত রোজগার আমার আর ধাতে সইবে না। এর চেয়ে গড়ের মাঠের মতন ট্যাঙ্ক নিয়ে নিশ্চিন্ত প্রাণে ঘুরে বেড়ানো ঢের ভালো। রোজগার করে করব কি? সারা শহর যে আমাকে চিনে ফেলেছে।
পথে পথে পাহারাওয়ালা ঘুরছে আমার গলা টিপে ধরার জন্য। আপনি তো অদৃশ্য হয়ে দিব্যি মজায় আছেন, কিন্তু আমার কি হবে? কেমন করে তাকে দেখিয়ে দেব সে যে অদৃশ্য মানুষ আমার পিছন পিছন তেড়ে আসছে? আমাকে বাঁচাও। হঠাৎ পাহারাওয়ালার দাড়ি ভরা গালে চটাৎ করে এক নিরেট চড় এসে পড়ল। গালে হাত বুলোতে বুলোতে হতভম্ব পাহারাওয়ালা দুপা পিছিয়ে এলো। তারপরেই বিস্ময়ে দেখল তার সামনের লোকটাকে কে যেন হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে যে নিয়ে যাচ্ছে তা দেখবার জো নেই। পাহারাওয়ালা এক লাফ মেরে এগিয়ে গিয়ে দু হাতে লোকটার দুই পা খুব জোরে চেপে ধরলে। তারপর একদিকে পাহারাওয়ালা ও আর একদিকে অদৃশ্য মানুষ, এই দুয়ে মিলে টাগ অফ ওয়ার লেগে গেল সে হতভাগ্য লোকটার দেহ নিয়ে। গোলমাল শুনে ফাঁড়ির দারোগা বাইরে বেরিয়ে এসে বললেন, এসব কি কাণ্ড? বলি কি হচ্ছেটা কি? যার দেহ নিয়ে টানাটানি করা হচ্ছে সেই লোকটি অর্থাৎ আমাদের বংশীবাবু যাতনায় বিকৃত স্বরে বলে উঠলেন, অদৃশ্য মানুষের কাছে আমাকে বাঁচাও, আমার এই দেহ এইভাবে ছিঁড়ে দুখানা হয়ে যাবে। দারোগা রিভলভার বার করে কয়েকবার গুলি বৃষ্টি করলেন। গুলি অদৃশ্য মানুষের গায়ে লাগলো কিনা বোঝা গেল না, কিন্তু বংশীবাবুর দুই হাত থেকে অদৃশ্য মানুষের হাতের বাঁধন ফস করে খুলে গেল। রসায়ন শাস্ত্রে বিখ্যাত পণ্ডিত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় শ্রীপুর শহরে বাস করতেন। আজ সারাদিন তার অশান্তির অবধি নেই। আজ সারাদিন শ্রীপুরের পথে হট্টগোল ও হুড়োহুড়ি চলছে। তার জন্য পূর্ণবাবুর সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে। সারাদিনই তার কানের ভিতরে এই চিৎকারই বারবার ছুটে এসেছে, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, ওই আসছে, ওই ধরল। পূর্ণবাবুও বারবার বিরক্তিভাবে নিজের মনেই বলছেন, পৃথিবীতে আবার কি রূপকথার রাজ্য ফিরে এলো? অদৃশ্য মানুষ, সারা দুনিয়াটা কি হঠাৎ পাগলা হয়ে গেল নাকি? সন্ধ্যার পর শহর যখন ঠান্ডা হলো ও রাজপথের জনতা কমে গেল, পূর্ণবাবু তখন নিশ্চিন্ত হয়ে নিজের কাজে বসলেন। রাত যখন 2টো, তখনও তিনি কাজ করছেন এক মনে। আচমকা কি কতগুলো ভাষা ভাষা চিৎকার ও রিভলভারের শব্দ তার কানে এসে ঢুকল। কাজ করতে করতে মুখ তুলে পূর্ণবাবু বললেন, আবার কি গাঁজাখোরদের উপদ্রব শুরু হলো? কিন্তু কিন্তু রিভলভার ছুটছে কে? আবার তিনি নিজের কাজে মন দিলেন। অল্পক্ষণ পরেই খুব জোরে তার সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তারপর দরজা খোলা ও বন্ধ হওয়ার আওয়াজ এলো তার কানে। চাকরকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, কে কড়া নাড়ছিল? চাকর দরজা খুলে কাউকে দেখতে পায়নি বলে চলে গেল। পূর্ণবাবু আবার কাজ করতে লাগলেন। রাত 2টোর সময় তার কাজ শেষ হলো। ধীরে ধীরে টেবিলের ধার থেকে উঠে তিনি তার শয়ন ঘরে প্রবেশ করলেন। কিন্তু ঘরে ঢুকেই একখানা চেয়ারের তলায় কি একটা দাগ তার দৃষ্টি আকর্ষণ করল। এগিয়ে গিয়ে দেখলেন খানিকটা রক্ত। আশ্চর্য হয়ে ভাবলেন, এইখানে রক্তের দাগ এলো কেমন করে? কিন্তু একটানা পরিশ্রমের পর তার চোখ তখন ঘুমে জড়িয়ে আসছিল। এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে তিনি শয্যার দিকে আবার অগ্রসর হলেন। ঘুমের ঘোরে সে রাত্রে তিনি ক্ষুধার কথাও ভুলে গেলেন। কিন্তু খাটের কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার বিস্ময় আরও বেড়ে উঠল। তার সমস্ত শয্যা লণ্ডভণ্ড ও বিছানার চাদর ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং তাতেও রক্তের দাগ রয়েছে। এই কি রহস্য? অবাক হয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, কি আশ্চর্য, এই যে পূর্ণবাবু একবার পিছন ফিরে তাকিয়ে দেখলেন ঘরে তিনি ছাড়া আর জনপ্রাণী নেই। কণ্ঠহীন কণ্ঠস্বর, শ্রীপুরের পাগলামি আমাকেও আক্রমণ করলো নাকি? দেখ। হঠাৎ একখানা চেয়ারের দিকে তার নজর পড়ল। চেয়ার থেকে ঠিক আধ হাত উপরে শূন্যে একটা ব্যান্ডেজ স্থির হয়ে আছে, আর তাতেও রক্তের দাগ। গোল ব্যান্ডেজ, কিন্তু তার ভিতরে কোনো বস্তু বা দেহের কোনো অংশ নেই। এও কি সম্ভব? পূর্ণবাবুর কিছুমাত্র কুসংস্কার ছিল না, কিন্তু এ দৃশ্য দেখবার পর তারও বুকের কাছটা ছমছম করতে লাগলো।
ঘরের ভিতরে আবার কে যেন তাকে ডেকে বললে, পূর্ণ, তুমি এখানে? বিপুল বিষয়ে পূর্ণবাবু হাঁ করে রইলেন। কণ্ঠস্বর বললে, পূর্ণ, ভয় পেও না, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। শ্রীপুরের পাগলামি তার শয়ন ঘরেও ঢুকেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন? স্বপ্নের ঘরেই তিনি যেন বললেন, হ্যাঁ? কণ্ঠস্বর আবার বললে, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। নিজের কানকে অবিশ্বাস করেও পূর্ণবাবু বললেন, অদৃশ্য মানুষ? তা অদৃশ্য মানুষকে দেখতে কি ওই ব্যান্ডেজের মতো? না, ব্যান্ডেজটা আমার কোমরে বাঁধা আছে। তোমার বিছানার চাদরখানা ছিঁড়ে এই ব্যান্ডেজটা তৈরি হয়েছে। পূর্ণবাবু ভাবলেন, অদৃশ্য মানুষ যদি সত্যিকার মানুষই হয় তাহলে অত্যন্ত অভদ্র তো। সম্পূর্ণ অপরিচিত হয়েও তাকে তুমি তুমি বলে কথা কইছে। কিন্তু এ সবই বাজে ধাপ্পা। ম্যাজিকের ফকিকারিতে তাকে ভোলানো এত সহজ নয়। সামনে এগিয়ে হাত বাড়িয়ে তিনি ব্যান্ডেজটা ধরার চেষ্টা করলেন। হঠাৎ দুখানা তপ্ত রক্তমাংসের হাত তার হাত সজোরে চেপে ধরলে সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর বললে, পূর্ণ, বিশ্বাস করো, সত্যিই আমি অদৃশ্য মানুষ। এইবারে পূর্ণবাবুর গায়ে কাটা দিলে তিনি চেঁচিয়ে লোকজন ডাকবার উপক্রম করলেন এবং তৎক্ষণাৎ দুখানা অদৃশ্য হাত সজোরে তার মুখ চেপে ধরল। পূর্ণ, বোকামি করো না। চেঁচামেচি করলে তোমার কিন্তু ফল ভালো হবে না। আমার গলা শুনেও তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি বিধু। ভ্যাবাচাকা খেয়ে পূর্ণবাবু বললেন, বিধু? হ্যাঁ, বিধু, অর্থাৎ বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। সিটি কলেজে তোমারই সঙ্গে পড়তুম। মনে নেই, দিনে 30 কাপ করে চা খেতুম বলে তুমি আমাকে কেবলই ধমক দিতে। আশ্চর্য, এত শীঘ্র তুমি বন্ধুদের ভুলে যাও। বিধু, হ্যাঁ এখন এখন মনে পড়ছে বটে, কিন্তু কিন্তু অদৃশ্য মানুষের সঙ্গে আমাদের সেই বিধুর কি সম্পর্ক? সে তো অদৃশ্য ছিল না। না, তখন আমি অদৃশ্য ছিলাম না, এখন হয়েছি। এও কি সম্ভব? মানুষ অদৃশ্য হতে পারে? সে আলোচনা পরে করব। আপাতত আমায় কিছু খেতে দাও। আজ 3 দিন আমার পেটে কোনো অন্ন যায়নি। আজ আমার খিদে নেই বলে আমি কিছু খাইনি। আমার খাবার তোমার পাশের টেবিলেই চাপা দেওয়া আছে, ইচ্ছে করলেই খেতে পারো। নিরাকার বিধুর আর তর সইল না। পূর্ণবাবু অবাক হয়ে দেখলেন তার টেবিলের উপরে রক্ষিত খাবারের থালার ঢাকনিটা হঠাৎ যেন জ্যান্ত হয়ে এক লাফ মেরে টেবিলের আরেক পাশে গিয়ে পড়ল এবং তারপর খাবারগুলো জ্যান্ত হয়ে শূন্যে টপাটপ লাফ মারতে শুরু করলো। খেতে খেতে নিরাকার বিধু বললে, এতক্ষণে যেন বাঁচলুম। আমি ঈশ্বরের মতো নিরাকার হয়েছি বটে, কিন্তু ক্ষুধা তৃষ্ণাকে এখনো জয় করতে পারিনি। ভাগ্যিস দৈবগতিকে তোমার বাড়িতেই এসে পড়েছি। তোমার দেহ নিরাকার হয়েছে বটে, কিন্তু তোমার দেহের রক্ত তো চর্মচক্ষুকে ফাঁকি দিতে পারে না। ব্যাপার কি? তুমি আহত হয়েছো কেন? সে অনেক কথা, পরে বলবো খন। আপাতত এইটুকু শুনে রাখো যে একটা পাজি লোক আমার টাকা নিয়ে পালাচ্ছিল, তাকে ধরতে গিয়েই আমার এই বিপদ হয়েছে। ভাই পূর্ণ, আজ আমি আর কথা বলতে পারছি না। 3 দিন আমি ঘুমোইনি। আমাকে ঘুমোবার একটু ঠাঁই দাও তো। তুমি এই ঘরেই ঘুমোতে পারো, আমি অন্য ঘরে যাচ্ছি। আর তোমার 2-1টা বাড়তি জামা কাপড় আমাকে দিয়ে যাও। আচ্ছা, বেশ। পূর্ণবাবু একখানা আলোয়ান, একটা গরম কোট, একটা ফ্ল্যানেলের শার্ট, একখানা কাপড় ও একজোড়া জুতো এনে দিলেন। বিধু যখন সেইগুলি পরলে তখন তার দেহের একটা নির্দিষ্ট গঠন পূর্ণবাবুর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। যদিও জামার উপরে তার মুন্ড, জামার হাতার তলায় তার হাত দুটো এবং হাঁটুর কাপড় ও জুতোর মাঝখানে তার পা দুটো দৃশ্যমান হলো না বলে সে দেহটাকে অত্যন্ত কিম্ভূত কিমাকার দেখাতে লাগলো। ভাই পূর্ণ, এবারে আমি একটু ঘুমিয়ে নেব। বাকি কথা সব কাল সকালেই হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমি এখানে আছি এ কথা তুমি কাউকে বলবে না তো? কেন? আসলে লোকে আমার কথা টের পায়, এটা আমি বিশেষ পছন্দ করি না। সাবধান, এ কথা ভ্রমেও ভুলো না। পূর্ণবাবু সে ঘর ছেড়ে বেরিয়ে অন্য একটা ঘরে গিয়ে ঢুকলেন।
তার চোখে সে রাত্রি আর ঘুম এলো না। একখানা ইজি চেয়ারের উপরে বসে পড়ে তিনি নানা কথা ভাবতে লাগলেন। অদৃশ্য মানুষ, শ্রীপুরের আর সকলের মতো আমারও মাথা খারাপ হয়ে গেল নাকি? এও কি সম্ভব? হ্যাঁ, সমুদ্রের জলে যারা বাস করে আমাদের চোখে তারা অদৃশ্য বটে। পুকুরের জলে যেসব জীব বাস করে তারাও অদৃশ্য, কিন্তু পৃথিবীর হাওয়ার জগতে যারা বাস করে তারা কখনো অদৃশ্য হতে পারে না। ভেবেচিন্তেও তিনি কুল কিনারা পেলেন না। রাত পুইয়ে গেল। সকালবেলায় খবরের কাগজ এলো। খবরের কাগজে পূর্ণবাবু অত্যন্ত আগ্রহের সহিত অদৃশ্য মানুষের সমস্ত কীর্তিকলাপ পড়ে ফেললেন। যে কথাগুলি তিনি জানতে পারলেন সেগুলি হচ্ছে এই: 1. অদৃশ্য মানুষ স্বাস্থ্যনিবাসের উপরে বিষম অত্যাচার করেছে। 2. অদৃশ্য মানুষ ডাক্তার মানিকবাবুর বাড়ি থেকে টাকা চুরি করেছে। 3. অদৃশ্য মানুষ শ্রীপুরের অসংখ্য স্ত্রী পুরুষকে আহত করেছে। 4. অদৃশ্য মানুষ শ্রীপুরের ব্যাংক থেকে কয়েক হাজার টাকার নোট নিয়ে পালিয়েছে এবং রাজপথের পথিকদের পকেট কেটে অনেক টাকা সরিয়েছে প্রভৃতি। পূর্ণবাবু নিজের মনেই বললেন, সর্বনাশ! বিধু কেবল অদৃশ্য নয়, উন্মত্তও বটে। ইচ্ছা করলে পৃথিবীতে সে সাংঘাতিক কাণ্ডও করতে পারে। মানুষের সমাজের সমস্ত নিয়ম বদলে দিতে পারে। আর আমি কিনা তাকে স্বাধীনভাবে আমারই ঘরে ছেড়ে রেখে এসেছি। তাকে কি স্বাধীনতা দেওয়া উচিত? কখনোই নয়। পূর্ণবাবু একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখলেন। তারপর কাগজখানা একখানা খামের ভিতরে পুরে চাকরকে ডেকে বললেন, এই চিঠিখানা চুপি চুপি থানায় দিয়ে এসো। ঠিক সেই সময়ই তার শয়ন ঘরের ভিতরে ঝনঝন করে একটা বেজায় আওয়াজ হলো, যেন কাচের কি কতগুলো ভেঙে পড়ল। পূর্ণবাবু তাড়াতাড়ি শয়ন ঘরের দিকে ছুটলেন। ঘরের ভিতরে ঢুকে দেখলেন একটা জানলার সামনে বিধুর স্কন্দ কাটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং জানলার সার্সির ভাঙা কাঁচগুলো ঘরের মেঝের ওপরে ছড়িয়ে রয়েছে। এ কি ব্যাপার? বিধু বিরক্ত মুখে বললে, আমার মেজাজ বেজায় তিক্ত হয়ে আছে, কিছুই ভালো লাগছে না, ভয়ানক রাগ হচ্ছে। রাগের ঝোঁকে আমি তোমার সার্সির কাঁচগুলো ভেঙে ফেলেছি। পূর্ণবাবু মনে মনে বললেন, উন্মাদ রোগের পূর্ব লক্ষণ। প্রকাশ্যে বললেন, তুমি আজকাল মাঝে মাঝে এইরকম করো নাকি? করি। পূর্ণবাবু ঘরের ভিতরে নীরবে খানিকক্ষণ পায়চারি করলেন। তারপর বিধুর সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন, বিধু, শান্ত হয়ে বসো। কেমন করে তুমি অদৃশ্য হলে সে কথা আমাকে বলনি, আমার শুনতে ইচ্ছা হচ্ছে। অদৃশ্য হওয়া খুবই সহজ কথা। সে তোমার কাছে সহজ হতে পারে, কিন্তু আমার কাছে এটা একেবারেই অসম্ভব ব্যাপার। কলেজ ছাড়বার পর আমি যে পদার্থবিজ্ঞান নিয়ে খুব মেতে উঠেছিলুম সে কথা বোধহয় তুমি জানো না। মোহনপুরে আমার বাসা ছিল। সেইখানে প্রায় দিন রাত একটা ঘরে বন্দি হয়ে আমি কেবল পদার্থবিদ্যা নিয়ে হরেক রকমের পরীক্ষা করতুম। সেই পরীক্ষার ফলেই অদৃশ্য হওয়ার এই অদ্ভুত উপায় আমি আবিষ্কার করেছি। সেই উপায়টা কি শুনি? সে কথা ভালো করে বোঝাতে গেলে পদার্থবিজ্ঞানের অনেক কঠিন বিষয় নিয়ে এখন আমাকে ব্যাখ্যা করতে হয়, সে সময় আমার নেই। তবে খুব সংক্ষেপে দু একটা কথা বলছি, শোনো। ধরো এই কাঁচের কথা। পাথরের চেয়ে কাঁচ স্বচ্ছ, তাই পাথরের ভিতর দিয়ে দেখা যায় না, কিন্তু কাঁচের ভিতর দিয়ে স্পষ্ট দেখা যায়। অস্পষ্ট আলোতে খুব পাতলা কাঁচ কিন্তু সহজে চোখে পড়ে না, কারণ সে আলো শোষণ ও প্রতিফলিত করতে পারে খুবই অল্প। সাধারণত সাদা কাঁচ যদি তুমি জলের ভিতর ফেলে দাও তাহলে সে বিশেষ রূপে দৃষ্টি আকর্ষণ করে না। আবার জলের চেয়ে ঘন কোনো তরল পদার্থের ভিতরে কাঁচকে ফেলে দিলে সে প্রায় অদৃশ্য হয়ে যায়, কারণ সেই তরল পদার্থ ভেদ করে খুব কম আলোই তার কাছে গিয়ে পৌঁছতে পারে। ঠিক এই কারণেই বাতাসের ভিতরে হাইড্রোজেন গ্যাস অদৃশ্য হয়ে থাকে। কাঁচকে যদি ভেঙে গুঁড়ো করা যায় তাহলে বায়ু চলাচলের স্থানে তাকে রাখলেই সকলেই দেখতে পায়, কিন্তু সেই দৃশ্যমান কাঁচের গুঁড়ো জলের মধ্যে ফেলে দাও, দেখবে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সাদা কাগজ কিন্তু স্বচ্ছ নয়, তার ভিতর দিয়ে দৃষ্টি চলে, কিন্তু ভালো করে তেল মাখিয়ে রাখলে সাদা কাগজকেও স্বচ্ছ করা যায়। এই রকম সব ব্যাপার স্যাপারের উপর নির্ভর করেই আমি অপূর্ব আবিষ্কার করেছি। তারপর কি হলো বলো? বিধু বলতে লাগলো,
কয়েক বছর চেষ্টার পরে যখন আমার মনে হলো যে আমি পরীক্ষায় সফল হয়েছি, তখন একদিন একটা বিড়ালকে ধরে আনলুম। তারপর সেই বিড়ালের ওপরে আমি আমার আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করলুম। বিড়ালটা ওষুধ খেয়ে কয়েক ঘন্টা ধরে ক্রমাগত চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর আমার চোখের সামনেই ধীরে ধীরে তার দেহ শূন্যে মিলিয়ে গেল। তার দেহ মিলিয়ে গেল বটে, কিন্তু তার ওই মিউ মিউ করে কান্নার জ্বালায় আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠল। শেষটায় অনেক কষ্ট করে আর তাড়াহুড়ো করে বিড়ালটাকে ঘর থেকে বিদায় করে দিলুম। কিন্তু ঘর থেকে বেরিয়ে পথে গিয়ে সে আবার হইচই বাঁধিয়ে তুলল। বিড়াল মিউ মিউ করছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজপথে বেশ ভিড় জমে গেল। যখন বিড়ালটাকে কিছুতেই আবিষ্কার করা গেল না, তখন তাকে ভুতুড়ে বিড়াল মনে করে সবাই সেখান থেকে পলায়ন করলে। এই ওষুধটা হয়তো এত শীঘ্র আমি নিজের ওপর প্রয়োগ করতুম না, কিন্তু বাধ্য হয়েই শেষটা করতে হলো। তুমি তো জানো পূর্ণ, আমি যে ধনীর ছেলে নই। সামান্য যা কিছু একটা পুঁজিপাটা ছিল, এই পরীক্ষা শেষ করতেই তা ফুরিয়ে গেল। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি ছিল। বাড়িওয়ালা ভীষণ তাগাদা দিতে শুরু করলো। তাগাদায় যখন ফল হলো না, তখন সে নালিশ করে আমার বিরুদ্ধে বডি ওয়ারেন্ট বার করলো। বাড়িওয়ালা ও ওয়ারেন্টকে ফাঁকি দেওয়ার জন্য শেষটায় আমি মরিয়া হয়ে ওষুধ খেয়ে অদৃশ্য হয়ে পড়লুম। বাড়িওয়ালার চোখের সামনে দিয়েই আমি সরে পড়লুম, কিন্তু সে আমাকে মোটেই দেখতে পেলে না। রাজপথে জনতার ভিতর দিয়ে লক্ষ্যহীনের মতো আমি এগিয়ে চললুম, কিন্তু কিছু দূর এগোতে না এগোতেই নানান রকমের মুশকিল হতে থাকলো। মোটর গাড়িগুলো হর্ন না দিয়েই আমার ঘাড়ের উপর দিয়ে চলে যেতে চায়। একটা মুটে একরাশ জিনিস ভরা ঝাঁকা মাথায় করে আমার গায়ের উপরে এসে পড়ল। আমি স্যাত করে একপাশে সরে গেলুম বটে, কিন্তু আমার অদৃশ্য গায়ে ধাক্কা খেয়ে মুটেটা আশ্চর্য হয়ে এমনি চমকে উঠল যে তার সমস্ত মোট মাঠ পথের উপর আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তার ঝাঁকার ভিতরে কাঁচের কি একটা জিনিস ছিল, তারই একটা টুকরো ভেঙে আমার পায়ের তলায় ফুটে গেল আর ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো। আমি কাঁচের টুকরোটা পা থেকে বার করে ফেলবার চেষ্টা করছি, ইতিমধ্যে সেখানে অনেক লোকজন জমে গেল। তারা মুটেটাকে বললে, তুই কানা হয়ে পথ চলছিস নাকি? মুটেটা বললে, না বাবু, ভূতে আমায় ধাক্কা মেরেছে। সব লোক হেসে উঠল। মুটে বললে, ওই দেখুন, রক্তমাখা পায়ের দাগ। বেগতিক দেখে আমি সেখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলুম, কিন্তু কি আপদ, যতই এগোই রক্তমাখা পায়ে রেখা আমার পিছনে পিছনেই চলে। রাস্তার ভিড় ক্রমশ বেড়ে উঠল। সকলেই ভীত, বিস্মিত, স্তম্ভিত। সেই মস্ত ভিড় রক্তাক্ত পায়ের দাগ ধরে আমাকে অনুসরণ করতে লাগলো। তার উপরে পথের লেড়ে কুকুরগুলো আমার ব্যাপার আরো সঙ্গীন করে তুলল। তারা আমায় দেখতে পাচ্ছিল না বটে, কিন্তু তাদের তীব্র ঘ্রাণ শক্তি দিয়ে আমাকে আবিষ্কার করে ফেললো অনায়াসেই। হতভাগার আমাকে ঘেউ ঘেউ করে কামড়ে দিতে লাগলো। ব্যতিব্যস্ত হয়ে কি করব ভাবছি, এমন সময় একখানা ফিটন গাড়ি সেখান দিয়ে যাচ্ছে। এক লাফে তার উপরে গিয়ে উঠে পড়লুম। গাড়িখানা দুলে উঠল। গাড়োয়ান সন্দিগ্ধ দৃষ্টিতে পিছন ফিরে একবার দেখলে, কিন্তু কিছুই দেখতে না পেয়ে আশ্বস্ত হয়ে আবার গাড়ি চালাতে লাগলো। খানিক পরেই আবার নতুন বিপদ। একটা ভীষণ মোটা মেম সাহেব হঠাৎ করে সেই গাড়িখানার উপরেই চড়ে বসল। আমি তাড়াতাড়ি অন্য দরজা দিয়ে আবার পথের উপর লাফিয়ে পড়লুম। এবারে খুব সাবধানে সকলকে এড়িয়ে এড়িয়ে পথ চলতে লাগলুম। সন্ধে পর্যন্ত এরকম ঘুরে ঘুরে রীতিমতো ক্ষুধার উদ্রেক হলো। একখানা খাবারের দোকানের একপাশে গিয়ে দাঁড়ালুম। দোকানি যেই একটু অন্যমনস্ক হয়, আমি অমনি খান 2-3 লুচি বা 2-1খানা কচুরি বা 2টো একটা আলুর দম প্রভৃতি টপটপ করে সরিয়ে ফেলি। কিন্তু 2-1টা খাবার মুখে তুলতেই এক নতুন বিপদের সম্ভাবনায় আমি মুষড়ে পড়লুম। আমার দেহের রক্ত যেমন বাইরে আলো হাওয়া সংস্পর্শে এলে আর অদৃশ্য থাকে না, তেমনি বাইরের কোনো খাবার জিনিস হজম না হওয়া পর্যন্ত উদরের মধ্যেই দৃশ্যমান হয়ে থাকে। এই সত্যটা ধরতে পেরেই আমার পেটের ক্ষুধা পেটের মধ্যেই নিয়ে আমি পালিয়ে গেলুম। সারাদিন ঘুরে ঘুরে ও অনাহারে আমার শরীর এলিয়ে পড়ল। এখন উপায়, বাসায় ফেরবার কোনো পথ নেই। রাস্তায় রাস্তায় আর কতক্ষণ ধরে ঘুরে বেড়াবো? সারা দেহে এক টুকরো কাপড় নেই, তার উপর পৌষ মাসের প্রখর শীত। কাঁপতে কাঁপতে ভাবতে লাগলুম, কোনো রকমে যদি জামা কাপড় আর জুতো জোগাড় করতে পারি, আর চশমা আর ব্যান্ডেজ পরচুলা প্রভৃতির সাহায্যে মুখের অদৃশ্য অংশগুলোকে ঢাকা দিতে পারি, তাহলে আমার চেহারা খুব চমৎকার দেখতে না হলেও একরকম চলনসই হতে পারে।
কেউ শুধলে বললেই হবে যে দৈব দুর্ঘটনায় আমি চোট খেয়েছি বলে মুখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। আরও মিনিট 15 পথ চলার পর যা খুঁজলাম আমি সেটাই পেয়ে গেলাম। একটি বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে অ্যাকরি বিশ্বাস অ্যান্ড কোম্পানি। এখানে যাত্রা ও থিয়েটারের সকল রকম সাজ পোশাক ও সরঞ্জাম সুলভে ভাড়া দেওয়া হয়। কোনো রকম ইতস্তত না করে একেবারে ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করল। ঘরের ভিতরে একটা টাক মাথা বুড়ো একটা বাক্সের সামনে মাদুরের ওপর বসে একটা খাতায় কি যেন লিখছিল। আমার পায়ের শব্দে সে চমকে মুখ তুলে দেখলে, কিন্তু সামনে কিছুই দেখতে না পেয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। চারিদিকে সিন্দুক, বাক্স, তোরঙ্গ ইত্যাদি সাজানো রয়েছে। দেওয়ালে হরেক রকমের সাজ পোশাক এবং পরচুলা ও গোঁফ দাড়ি ঝোলানো রয়েছে। নানা আকারের মুখোশ ও অস্ত্রশস্ত্র টাঙানো রয়েছে। আমি পা টিপে টিপে একটা কোণের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এমনি আমার কপাল যে হঠাৎ আমার ধাক্কা লেগে একটা তোরঙ্গ হুড়মুড় করে পড়ে গেল। বুড়ো একেবারে কাজকর্ম ফেলে এবার উঠে দাঁড়ালো। যে তোরঙ্গটা পড়ে গিয়েছিল তার কাছে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কিছুই আবিষ্কার করতে না পেরে আরও বেশি যেন হতভম্ব হয়ে গেল। এই সুযোগ আমি ছাড়লুম না। হঠাৎ বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে জোরে তার গলাটা টিপে ধরলুম। 2-4 বার গোঁ গোঁ করতে করতেই সে অজ্ঞান হয়ে গেল। তারপর বলো কি হে, তুমি তুমি অনায়াসেই বুড়োটার গলা টিপে ধরলে? তখন তাছাড়া আর উপায় কি ছিল বলো? যে অবস্থায় আমি পড়েছিলুম আমাকে বাঁচতে তো হবে। তাহলে নিজেকে বাঁচাবার জন্য অনায়াসেই তুমি অন্য কারুকে খুন করতে পারো? কি অন্যায়! বিধু উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বললে, তা পারি। আত্মরক্ষা হচ্ছে জীবনের ধর্ম। নিজেকে বাঁচাবার জন্য নরহত্যা করাকে আমি অপরাধ বলে মনে করি না ভাই। এর ভেতরে তুমি অন্যায়টা দেখলে কোথায়? পূর্ণবাবু খানিকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, বিধু, তোমার স্বভাব ঢের বদলে গেছে দেখছি, কিন্তু সে কথা থাক, তুমি যা বলছিলে বলো। বিধু আবার আরম্ভ করলে, খানিকটা দড়ি নিয়ে বুড়োর হাত পা আমি বেঁধে ফেললুম। তারপর তার মুখে কতগুলো ন্যাকড়া গুঁজে দিলুম, যেন হঠাৎ করে জ্ঞান পেয়ে এসে চেঁচিয়ে না ওঠে। তারপর নিজের মনের মতো পোশাক বেছে নিয়ে পরে ফেললুম। পরচুলা, দাড়ি, গোঁফ, একখানা ঠুলি চশমা নিয়ে মুখের অদৃশ্য অংশগুলোকে ঢাকা দিলুম। একটা মুখোশের নাক কেটে নিয়ে সেটাকে নিজের মুখের যথাস্থানে বসিয়ে দিলুম। তারপর মাথা থেকে গলা পর্যন্ত ব্যান্ডেজ করে একখানা আরশির সামনে পরীক্ষা করে দেখলুম যে আমার মুখখানা দেখতে অদ্ভুত হলেও ঠিক অমানুষিক নয়। বুড়োর বাক্স হাতড়ে 225 টাকা পেলুম। নোট টাকাগুলো পকেটে পুরে আবার রাস্তায় বেরিয়ে পড়লুম। পরের টাকা নিতে তোমার সংকোচ হলো না? কিছুমাত্র না। টাকা যার কাছে থাকে টাকা তারই হয়। লোকে তা বুঝলে এতদিনে পৃথিবীতে আর গরিব থাকতো না। সেখান থেকে এক হোটেলে ঢুকে আগে পেটের ক্ষুধাকে শান্ত করলুম। তারপর কেমন করে আবার নিজের বাসায় ফিরে গিয়ে আমার পুঁথিপত্র ও ওষুধের শিশি বোতলগুলো শ্রীপুরে পাঠাবার ব্যবস্থা করে নিজেও সেখানে এসে হাজির হলুম। এসব কথা তো আর না বললেও চলবে। শোনো পূর্ণ, আমি হচ্ছি অদৃশ্য মানুষ, কিন্তু নিরাকার হবার আগে অদৃশ্য হওয়ার যে সমস্ত আনন্দ আমি মনে মনে কল্পনা করেছিলুম, আজ সেসব আকাশ কুসুমের মতো মিলিয়ে গিয়েছে। এখন আমার মতো অসহায় আর কেউ নেই। আমাকে সবাই ভয় করে, ভীষণ শত্রু বলে মনে করে। কোনো সাধারণ মানুষের সাহায্য না পেলে আমার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকাই অসম্ভব। সেই জন্যেই ওই বংশীবদনকে আমার সঙ্গী করেছিল, কিন্তু সে হতভাগা আমার পুঁথিপত্র আর টাকা চুরি করে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তা তুমি এখন কি করতে চাও? মনে করছি এখন তোমার এখানেই কিছুদিন থাকবো। ভগবান তোমার সঙ্গে আমার দেখা করিয়ে দিয়েছেন। মনে করলেই আমরা দুজনে দুজনের অনেক উপকার করতে পারি। তুমি আমাকে আশ্রয় দেবে, আমাকে লুকিয়ে রাখবে, আর আমি দুনিয়ার ঐশ্বর্য লুটে পুটে নিয়ে এসে তোমার কাছে সঁপে দেবো। তুমি আমাকে সাহায্য করবে পূর্ণ? পূর্ণবাবু চুপ করে বসে রইলেন। চুপ করে রইলে যে? পূর্ণ, তুমি কি আমার কথায় রাজি নও? পূর্ণবাবু নীরবে যেন কি শুনতে লাগলেন। পূর্ণ, নিচে যেন দরজা খোলা শব্দ হলো না? কই, আমি তো শুনতে পাইনি। না 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 না, সিঁড়ির ওপর দিয়ে নিশ্চয়ই কাদের পায়ের শব্দ হচ্ছে। কারা উপরে আসছে?
পূর্ণবাবু উঠে দাঁড়িয়ে বললেন, কে আবার আসবে? কিন্তু বিধুর সন্দেহ দূর হলো না। সে তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু পূর্ণবাবু তাড়াতাড়ি এগিয়ে তার আগেই দরজার কাছে গিয়ে হাজির হলেন। বিধু গর্জন করে বললেন, বিশ্বাসঘাতক! এবং তারপরেই সে পূর্ণবাবুর উপরে লাফিয়ে পড়ল ও দুই হাতে সবলে তার গলা টিপে ধরে তাকে একটানে মেঝের উপরে আছড়ে ফেললেন। যন্ত্রণায় আর্তনাদ করে পূর্ণবাবু তখনই উঠে বসলেন এবং সেই অবস্থায় দেখলেন তার চোখের সামনে জামা কাপড়গুলো টান মেরে খুলে ফেলে বিধু আবার নিরাকার হয়ে গেল। থানার দারোগা পাহারাওয়ালাদের সঙ্গে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে আসছিলেন। এমন সময় আচমকা তার দেহের উপরে হুড়মুড় করে একটা অদৃশ্য ভার এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে তিনিও হলেন একেবারে কুপোকাত। দারোগা মশাই যখন আবার দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠতে পারলেন, তখন দেখলেন পূর্ণবাবু রক্তাক্ত মুখে বেগে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছেন। তিনি দারোগা বাবুর সামনে এসে বললেন, অদৃশ্য মানুষ আবার আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আপনারা বুঝি ঢাকঢোল বাজিয়ে চোর ধরতে যান? দারোগা বাবু থতমত খেয়ে বললেন, কেন বলুন দেখি? পূর্ণবাবু আরও রেগে বললেন, কেন এখনো বুঝতে পারছেন না? আপনারা এমন গোলমাল করে বাড়ির ভেতরে ঢুকেছেন যে সে আগে থাকতেই সাবধান হয়ে পালিয়ে গেল। দারোগা বাবু অপ্রতিভভাবে বললেন, তাই তো, বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ভুল আর শোধরাবার উপায় নেই। অদৃশ্য মানুষকে হাতে পেয়েও ছেড়ে দিলেন। তার মাথা খারাপ হয়ে গেছে। সে বদ্ধ পাগল। সে মানুষের টাকা কেড়ে নেবে, নরহত্যা করবে। পৃথিবী তার অত্যাচারে জর্জরিত হয়ে উঠবে। আমি তার সমস্ত মনের কথা শুনেছি। সে সমস্ত মানুষকে ঘৃণা করে। আজকের ব্যাপারের পর সে আর কারুকেই ক্ষমা করবে না। ছি 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 ছি, কি সর্বনাশটাই করলেন বলুন দেখি। দারোগাবাবু ম্রিয়মান মুখে বললেন, তাকে কি ধরবার আর কোনোই উপায় নেই? উপায় থাক আর না থাক, আমাদের চেষ্টা করতে হবে তো। দাঁড়ান, হয়েছে। শুনুন, শ্রীপুরের চারিদিকে চৌকিদার রাখুন। তারা সব পথ ঘাট আগলে থাক। পথে ঘাটে কুকুরেরা ঘেউ ঘেউ করলেই খোঁজ নিন। তার মুখেই আমি শুনেছি সে অদৃশ্য হলেও কুকুররা তার অস্তিত্ব টের পায়। শ্রীপুরের সমস্ত লোককে সশস্ত্র আর সাবধান হয়ে থাকতে বলুন। কেউ যেন তার বাড়ির ভিতরে ঢোকবার পথ খোলা না রাখে। সর্বদাই খাবার দাবার যেন লুকিয়ে রাখা হয়, যেন সে খাবার চুরি করতে না পারে, যেন সে অনাহারে থাকে। তাহলে আপনিও আসুন, এই বিষয়ে চটপট একটা ব্যবস্থা করে ফেলা যাক। যাচ্ছি, কিন্তু আর একটা কথা জেনে রাখুন, তার অদৃশ্য দেহের ভিতরে হজম না হওয়া পর্যন্ত খাবার দেখা যায়। খাবার হজম করবার জন্য তাকে লুকিয়ে থাকতে হবে। এখনকার প্রত্যেক বনে জঙ্গলে আর ঝোপে ঝাপে পাহারা দেবার জন্য লোক রাখতে হবে। যদি দরকার হয় পথে ঘাটে কাচের টুকরোও ছড়িয়ে রাখতে হবে। তার পা আহত হলে রক্ত পড়ে, আর সে রক্ত অদৃশ্য নয়। জানি এ ব্যবস্থা নিষ্ঠুর, কিন্তু উপায় কি? সে একে অদৃশ্য, তার উপরে পাগল আর হিংস্র জন্তুর মতো ভয়ঙ্কর। এত তো আটঘাট বেঁধে কাজ করতে বলছেন, কিন্তু তার আগেই সে যদি মুল্লুক ছেড়ে লম্বা দেয়? সে এখনই এখান থেকে নড়বে বলে মনে হয় না। বংশী বলে কে একটা লোক তার দরকারি পুঁথিপত্র নিয়ে পালিয়েছে। আমার মনে হয় সেগুলো সে আগে ফিরে পাওয়ার চেষ্টা করবে। তাহলে আর দেরি নয়, আসুন বেরিয়ে পড়া যাক। দুজনে দ্রুতপদে নিচে নেমে গেলেন। অদৃশ্য মানুষ নিশ্চয় দুর্জয় ক্রোধে অন্ধের মতো হয়ে পূর্ণবাবুর বাড়ির ভিতর থেকে বেরিয়ে পড়েছিল, কারণ সেই বাড়ির দরজার সামনে তখন একটি ছোট শিশু নিজের মনে খেলা করছিল। আচম্বিতে কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে ছুঁড়ে দূরে ফেলে দেয় এবং বেচারির একখানা পা ভেঙে যায়। তারপর ঘণ্টা কয়েকের মধ্যে আর তার কোনোই সন্ধান পাওয়া গেল না। হয়তো পূর্ণবাবুর বিশ্বাসঘাতকতায় ও নিজের আশায় নিরাশ হয়ে খানিকক্ষণের জন্যে সে অত্যন্ত দমে গিয়েছিল এবং কোনো নির্জন স্থানে নিশ্চেষ্টভাবে বসে ভবিষ্যতের কর্তব্য স্থির করে নিয়েছিল। কিন্তু সে জানতে পারলে না ইতিমধ্যে তার বিরুদ্ধে সমস্ত পৃথিবী কিরকম জাগ্রত হয়ে উঠেছে। শ্রীপুরের ঘরে ঘরে প্রত্যেক সদর দরজা আজ বন্ধ। কোনো স্কুল, কলেজ ও আপিসও আজ খোলা নেই।
খাবারওয়ালারা পর্যন্ত তাদের দোকানের ঝাঁপ তুলে দিয়েছে এবং পথে পথে সেপাইরা অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা দিয়ে বেড়াচ্ছে। শ্রীপুর শহরের প্রান্তে নদীর ঘাটে খেয়া পারাপার আজ বন্ধ এবং শ্রীপুর স্টেশনে সমস্ত রেলগাড়িরই কামরার দরজা আর জানালা আজ বন্ধ। শ্রীপুর থেকে মালগাড়ি যাওয়াও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। অদৃশ্য মানুষ পাছে তার উপর চড়ে সকলের অজান্তে পলায়ন করে। মাঠে মাঠে বনে জঙ্গলে আনাচে কানাচে মোটা মোটা লাঠিসোঁটা, রামদা, তরোয়াল ও সরকি নিয়ে দলে দলে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং হাওয়ায় কোথাও একটা পাতা নড়লেই হাঁ হাঁ করে সেই দিকে ছুটে যাচ্ছে। অদৃশ্য মানুষ যে শ্রীপুরের মায়া এখনো ত্যাগ করেনি, শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। শ্রীপুরের এক পাটকলের ম্যানেজার ছিলেন চন্দ্রভূষণ বাবু। সন্ধ্যার কিছু আগে নদীর ধারের মাঠের ভিতরে হঠাৎ তার মৃতদেহ পাওয়া গেল। চন্দ্রবাবুর সর্বাঙ্গে ভয়ানক প্রহারের দাগ এবং তার মাথাটাও কে ভেঙে গুঁড়ো করে দিয়ে গেছে। চন্দ্রবাবুর মৃতদেহের পাশে তার নিজের মোটা বেতের লাঠিটা দু টুকরো হয়ে পড়েছিল এবং তারই খানিক তফাতে ছিল একটা মোটা লোহার রক্তমাখা গরাদ। বেশ বোঝা গেল ওই গরাদের সাহায্যেই চন্দ্রবাবুকে কেউ হত্যা করে গিয়েছে। এই ব্যাপারে শহরময় অত্যন্ত হইচই পড়ে গেল। চন্দ্রবাবু ছিলেন নির্বিরোধী, ভালো মানুষ লোক। শ্রীপুরে কেউ তার শত্রু ছিল না। সুতরাং সকলেরই ধারণা হলো অদৃশ্য মানুষ ছাড়া এ কাজ আর কেউ করেনি। কিন্তু চন্দ্রবাবুকে খামোখা সে খুন করতে যাবে কেন? এ খুন যে টাকার জন্য নয় তার প্রমাণ চন্দ্রবাবুর পকেট থেকে মানিব্যাগটা হারায়নি। তবে অনেক খোঁজাখুঁজির পর সঠিক ব্যাপারটা জানা না গেলেও একটা হদিশ পাওয়া গেল। মাঠের ধারের একখানা বাড়ি থেকে একটা ছোট মেয়ে যা দেখেছিল তাই নিয়ে সকলে অনেক রকম জল্পনা কল্পনা করতে লাগলো। মেয়েটি বলে মাঠের উপর দিয়ে একটা লোহার গরাদ ঠিক পাখির মতোই নাকি উড়ে যাচ্ছিল, আর তার পিছনে লাঠি ঘোরাতে ঘোরাতে ছুটছিলেন চন্দ্রবাবু। মেয়েটি তার পরের কথা আর কিছু বলতে পারলে না। সবাই যা আন্দাজ করলে তা হচ্ছে এই, অদৃশ্য মানুষ বোধহয় সশস্ত্র হওয়ার জন্য কোনো বাড়ির জানলা থেকে এই লোহার গরাদটা খুলে নিয়েছিল। সে যখন মাঠের ওপর দিয়ে যাচ্ছিল তখন তাকে দেখা না গেলেও তার হাতের লোহার গরাদটা অদৃশ্য হয়নি। আর সেই উড়ন্ত গরাদ দেখে চন্দ্রবাবু বোধহয় আশ্চর্য হয়ে তাকে নিজের হাতের লাঠি দিয়ে আঘাত করবার চেষ্টা করেছিলেন। অদৃশ্য মানুষ তার হাত ছাড়াবার চেষ্টা করেও যখন মুক্তি পায়নি তখন তাকে হত্যা করতে বাধ্য হয়েছে। চন্দ্রবাবুকে হত্যা করে অদৃশ্য মানুষ যে কোন দিকে গেল তাও ঠিক বোঝা গেল না। তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে যে মস্ত একটা চক্রান্তের সৃষ্টি হয়েছে এটা বোধহয় সে বুঝে নিয়েছিল, কারণ চারিদিকে এমন সতর্ক পাহারা সত্ত্বেও কেউ তাকে আর আবিষ্কার করতে পারলে না। তবে সন্ধ্যার পরে একদল কুলি যখন মাঠ পার হয়ে শ্রীপুরের দিকে আসছিল তখন তারা নাকি শুনতে পেয়েছিল যে মাঠের ভিতরে কোনো অদৃশ্য কণ্ঠ থেকে কখনো কান্নার, কখনো হাসির ও কখনো গর্জনের রোমাঞ্চকর শব্দ হচ্ছে। ভূত মনে করে কুলিরা প্রাণপণে ছুটে পালিয়ে এসেছিল। সকালবেলায় পূর্ণবাবু একখানা অদ্ভুত পত্র পেলেন। চিঠিখানা বেয়ারিং। পত্রলেখক লিখছে, পূর্ণ, তুমি খুবই চালাক আর সাধু লোক নও। আমি তোমাকে বিশ্বাস করেছিলুম, আর তুমি বন্ধু হয়েও আমাকে ধরিয়ে দিলে। আমার সঙ্গে এইরূপ বিশ্বাসঘাতকতা করে তোমার কী স্বার্থসিদ্ধি হবে তা তুমিই জানো। তোমারই চক্রান্তে এই একটা দিন আমাকে হাটে মাঠে বাটে ঘেও কুকুরের মতো পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। যাতে আমি খেতে ও ঘুমোতে না পাই সেজন্য তুমি কোনো সুব্যবস্থা করতেই বাকি রাখোনি। তবু আমি পেট ভরে খেয়েছি এবং সারা রাত প্রাণ ভরে ঘুমিয়েছি। এই খবর শুনে তুমি বোধহয় খুব খুশি হবে। এইবারে আসল নাটক শুরু হবে। হাসির নাটক নয়, বিয়োগান্ত নাটক, অর্থাৎ তার মধ্যে পতন ও মৃত্যুর কোনো অভাবই হবে না। এই চিঠি যখন তুমি হাতে পাবে তখন থেকেই বিভীষিকার শুরু হবে। আজ থেকে এই শ্রীপুরের রাজা আর কেউ নয়, এখানে এখন কেবল আমারই একচ্ছত্র অধিকার। শ্রীপুরের সর্বশক্তিমান মহারাজা হচ্ছি আমি, অদৃশ্য মানব।
কাকে রাখবো আর কাকে মারবো সে কথা কেবল আমিই জানি। তবে প্রথম দিনে আমি কি করব সেই কথাটা আমি তোমার কানে চুপি চুপি জানিয়ে রাখছি। আমার সঙ্গে শত্রুতা করলে কি হবে তার একটা দৃষ্টান্ত দেখাবার জন্য প্রথম দিনেই আমি একজনের জন্য প্রাণদণ্ডের ব্যবস্থা করব। আসামির নাম হচ্ছে বাবু পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। মৃত্যুর দূত এখনই তার দিকে অগ্রসর হয়েছে। সে ঘরের দরজায় চাবি বন্ধ করে বসে থাকতে পারে, বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারে, নিজের চারিদিকে অগুন্তি সেপাই রাখতে পারে, সে যা খুশি করতে পারে, কিন্তু তবু মৃত্যু, অদৃশ্য মৃত্যু তাকে গ্রহণ করার জন্য এগিয়ে আসছে। আমি তাকে খুব সাবধান হতে বলি, কারণ লোকে তাহলেই বুঝতে পারবে যে সাবধান হলেও আমার হাত থেকে রক্ষা নেই। যে তাকে সাহায্য করবে তাকেই মরতে হবে। তুমি শুনে রাখো বন্ধু, আজকে পূর্ণর মৃত্যু দিবস। পূর্ণবাবু চিঠিখানা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বললেন, বিধু ঠাট্টা করে এ চিঠিখানা লেখেনি, সে তার মনের কথাই খুলে লিখেছে। তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তার সামনে যে গরম চা ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকেও তার কোনো খেয়াল রইল না। আগে চাকরকে ডেকে তিনি বাড়ির ভিতরে ঢোকবার সব পথ বন্ধ করে দিতে বললেন। তারপর দেরাজের ভিতর থেকে একটা রিভলভার বার করে নিজের পকেটে পুরলেন। তারপর ঘরের ভিতরে পায়চারি করতে করতে নিজের মনেই বললেন, বিধু, তাহলে কাল আহার আর নিদ্রা থেকে তুমি বঞ্চিত হওনি। বেশ 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 বেশ, তাই মনের আনন্দে তুমি আমার প্রাণদণ্ডের ব্যবস্থা করেছ। এও মন্দ কথা নয়, কিন্তু বিধু, তুমি যতই অদৃশ্য হও, টেক্কা মারব কিন্তু আমি। তিনি টেলিফোনের কাছে গিয়ে হাজির হলেন এবং থানার দারোগাকে সকল কথা জানালেন। দারোগা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আপনার বাড়িতে যাচ্ছি। টেলিফোনের কাছ থেকে তিনি একটা জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ রাজপথের দিকে তাকিয়ে থেকে নিজের মনেই আবার বললেন, কে জানে বিধু এতক্ষণে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে কিনা। হয়তো সে এখনো পথে দাঁড়িয়ে আমার পানেই তাকিয়ে আছে। একটা কি জিনিস ঝপ করে জানলার সার্সির ওপরে এসে পড়ল। পূর্ণবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি পিছু হটে এলেন এবং তারপরে উচ্চ স্বরে হেসে উঠে বললেন, চড়ুই পাখি, আমার মনে নিশ্চয়ই ভয় ঢুকেছে, নইলে সামান্য একটা চড়ুই পাখি আমাকে এমন চমকে দিতে পারে। সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি নিজে নেমে গেলেন। দরজার এপাশে দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, কে? দরজার ওপাশ থেকে দারোগাবাবু সাড়া দিলেন। পূর্ণবাবু খিল খুলে দরজাটা একটুখানি ফাঁক করে আগে উকি মেরে দেখে নিলেন সত্যি দারোগাবাবু কিনা। তারপর নিঃসন্দেহ হয়ে দরজার এক পাটি খুব কম করে খুলে দারোগাবাবুকে ভেতরে এনে আবার খিল তুলে দিলেন। দুজনে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে উঠবার আগেই শুনলেন একটা ঘরের ভিতর থেকে ঝনঝন করে সার্সি ভাঙার আওয়াজ এলো। দুজনে সে ঘরে গিয়ে ঢুকতে না ঢুকতেই আরও দুখানা সার্সির কাজ ভেঙে পড়ল। পূর্ণবাবু বিবর্ণ মুখে বললেন, বিধু তার প্রতিজ্ঞা রক্ষা করেছে, আমার বাড়ি অবরোধ শুরু হলো। বাড়ির বাইরে থেকে কোনো কিছু ধরে কেউ উপরে উঠতে পারবে না তো? টিকটিকি আর পাখি ছাড়া আর কেউ পারবে না। দুমদাম ঝনঝনাঝন ঠক ঠকাঠক বড় বড় ঢিল বৃষ্টি হচ্ছে। কতগুলো সার্সি ভাঙলেও গুণে বলা দেয়। অদৃশ্য মানুষকে দেখা যাচ্ছে না। বাড়ির ভেতরে ঢুকতে না পেরে সে ঢিল ছুঁড়েই মনের আক্রোশ মিটিয়ে নিচ্ছে। পূর্ণবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, এখন কি করা যায় বলুন দেখি। দারোগাবাবু বললেন, তার একটা উপায় মনে হচ্ছে। আমার 3টে ডাল কুত্তা আছে, বলেন তো নিয়ে আসি। তারা চোখে দেখতে না পেলেও ঠিক ওই দুরাত্মাকে ধরে ফেলবে। কিন্তু বাইরে যাবেন কেমন করে? বিধু যে পথ আগলে আছে। আপনার রিভলভারটা যদি দেন তাহলে আমি ঠিক যেতে পারবো। রিভলভারটা দেখলেই বদমাইশ নিশ্চয়ই আমার কাছে আসবে না। পূর্ণবাবু অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রিভলভারটা দারোগার হাতে সমর্পণ করলেন। তারপর নিচে নেমে আচমকা সদর দরজাটা খুলে দারোগাকে বার করে দিয়েই তখনই আবার দরজা বন্ধ করে দিলেন। দারোগা পূর্ণবাবুর বাড়ির ডান দিকের মাঠ দিয়ে সাবধানে চারিদিকে চোখ রেখে অগ্রসর হলেন। তুমি দাঁড়াও। দারোগা থমকে দাঁড়িয়ে পড়ে রিভলভারটা মুঠোর ভিতরে চেপে ধরলেন। তুমি কোথায় যাচ্ছ? বুকের ধুকপুকুনি সামলে নিয়ে দারোগা মুখ সাবাসী দেখিয়ে বললেন, সে
সে খবর তোমার দরকার কি? পর মুহূর্তেই দারোগার নাকের উপরে যেন একটা 5 সের ওজনের ঘুষি এসে পড়ল। ধপাস করে মাটির ওপরে বসে পড়ে যখন তিনি চোখের সামনে রাশি রাশি সর্ষে ফুল ফোটা দেখতে লাগলেন, তখন হঠাৎ কার অদৃশ্য হস্ত এসে তার হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিলে। কণ্ঠস্বর বললে, যাও, বাড়ির ভিতরে ফিরে যাও, নইলে। দারোগা হতাশভাবে মুখ তুলে দেখলেন যেন কোনো জাদুবিদ্যার বলেই শূন্যে একটা রিভলভার স্থির হয়ে আছে, তার নলছেটা তার দিকেই ফেরানো। উঠে দাঁড়াও, আমার সঙ্গে কোনো রকম চালাকি খেলতে এসো না। মনে রেখো, তুমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। সুরসুর করে ভালো মানুষটির মতো বাড়ির ভিতরে ফিরে যাও। পূর্ণবাবু আর আমাকে দরজা খুলে দেবেন না। কিন্তু তোমাকে ফিরে যেতেই হবে, নইলে তুমি লোকজনকে ডেকে নিয়ে আসবে। তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু আমার কথা না শুনলে তোমাকে আমি বধ করতে বাধ্য হব। দারোগা আচমকা এক লাফ মেরে রিভলভারটা অদৃশ্য হাত থেকে কেড়ে নিতে গেলেন। সঙ্গে সঙ্গে রিভলভারের মুখ থেকে দপ করে বিদ্যুৎ শিখা জ্বলে উঠল এবং পর মুহূর্তে দারোগার দেহ ঘুরে মাটির ওপর আছাড় খেয়ে পড়ে আড়ষ্ট হয়ে রইল। দোতলার একটা জানলার পাল্লা ফাঁক করে পূর্ণবাবু সমস্ত দৃশ্যই দেখছিলেন এবং ইতিমধ্যেই টেলিফোনে সাহায্যের জন্য তিনি থানায় খবর দিয়েছিলেন। দারোগার পতনের পর রিভলভারটা সেখানেই শূন্যে দুলতে লাগলো। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে পূর্ণবাবু তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে দেখলেন থানা থেকে 4 জন পাহারাওয়ালা এসে হাজির হয়েছে। তিনি চট করে তাদের ভিতরে এনে আবার দরজা বন্ধ করে দিয়ে বললেন, তোমাদের দারোগা আর বেঁচে নেই, অদৃশ্য মানুষের হাতে রিভলভার আছে, খুব সাবধান। বাড়ির পেছন দিকের একটা দরজার উপরে দুমদুম করে পদাঘাতের শব্দ হতে লাগলো। খিড়কির সে দরজাটা তেমন মজবুত ছিল না, অদৃশ্য মানুষ বোধহয় সেটা আবিষ্কার করে ফেলেছে। পাহারাওয়ালাদের নিয়ে পূর্ণবাবু সেই দিকে ছুটলেন, কিন্তু তার আগেই খিড়কির দরজার পলকা খিলটা সশব্দে ভেঙে গেল। পূর্ণবাবু চিৎকার করে বললেন, অদৃশ্য মানুষ বাড়ির ভেতরে ঢুকলো, মনে রেখো তার হাতে রিভলভার আছে। পাহারাওয়ালারা 2 হাতে লাঠি ধরে এদিক ওদিক লুকিয়ে একেবারে প্রস্তুত হয়ে রইল। উপরি উপরি 2 বার রিভলভারের গর্জন শোনা গেল, কিন্তু তার আগেই পূর্ণবাবু তড়াক করে মস্ত লাফ মেরে একটা ঘরে ঢুকে পড়ে সে যাত্রা প্রাণ রক্ষা করলেন। অদৃশ্য মানুষকে দেখা গেল না বটে, কিন্তু এটা দেখা গেল যে একটা চকচকে রিভলভার শূন্যপথে থেকে থেকে ক্রমে এগিয়ে আসছে। হঠাৎ একটা পাহারাওয়ালা গুপ্ত স্থান থেকে বেরিয়ে রিভলভারের পেছন দিকে প্রচণ্ড এক লঘুরাঘাত করলে। একটা যন্ত্রণাময় চিৎকারের সঙ্গে সঙ্গে রিভলভারটা ছিটকে তফাতে গিয়ে পড়ল। অদৃশ্য মানুষের হাতে আর রিভলভার নেই দেখে পূর্ণবাবু ও অন্য 3 জন পাহারাওয়ালাও আবার বাইরে বেরিয়ে এলো। যতক্ষণ অদৃশ্য মানুষের হাতে রিভলভারটা ছিল ততক্ষণ তবু তার একটা ঠিকানা পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সে যে কোথায় আছে সে রহস্য কিছুই বোঝা গেল না। কিন্তু যে পাহারাওয়ালা তার হাতে লাঠি মেরেছিল তাকে সে ক্ষমা করলে না। উঠোনে এক কোণে একটা টুল ছিল, হঠাৎ সেখানে শূন্যে উঠে ঘুরতে ঘুরতে প্রথমে পাহারাওয়ালার মাথার উপরে এসে পড়লে। বিকট চিৎকার করে সে ধরণীতলে পতিত হলো। তারপরেই পূর্ণবাবু সভয়ে দেখলেন রিভলভারটা মাটির উপর থেকে আবার শূন্যে লাফিয়ে উঠল। চোখের নিমেষে বাকি পাহারাওয়ালারা আবার অদৃশ্য হলো এবং পূর্ণবাবু এবারে খিড়কির দরজা দিয়ে একেবারে বাড়ির বাইরের দিকে দৌড় দিলেন। তুম করে রিভলভারের একটা শব্দ হলো, কিন্তু সে গুলিও তাকে স্পর্শ করতে পারলে না। পূর্ণবাবু মাঠের ওপর দিয়ে ছুটছেন ঝড়ের মতন বেগে। রিভলভারের লক্ষ্যকে ব্যর্থ করবার জন্য তিনি সাপের মতো এঁকে বেঁকে ছুটতে লাগলেন। খানিক দূর গিয়ে মুখ ফিরিয়ে তিনি দেখতে পেলেন সেই নাছোড়বান্দা রিভলভারটা তখনও বেগে তাকে অনুসরণ করছে। সে এক অদ্ভুত দৃশ্য, ছুটন্ত মানুষ ও তার পিছনে শূন্যপথে উড়ন্ত রিভলভার। বাজারের একখানা ছবিতে দেখা যায় ভীত পরশুরামের পিছনে বিষ্ণুর সুদর্শন চক্র শূন্যপথে তেড়ে আসছে। এই দৃশ্য অনেকটা সেই রকম। রিভলভার আরও 2 বার অগ্নিময় ধমক দিলে, কিন্তু তাও ব্যর্থ হলো। অদৃশ্য মানুষ নিশ্চয়ই রিভলভার ছোড়ায় অভ্যস্ত ছিল না, তাই এবারের মতো পূর্ণবাবু কোনো গতিকে প্রাণে বেঁচে গেলেন।
কিন্তু তবু সে পূর্ণবাবুর পিছু ছাড়লে না। খালি রিভলভারটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ধরবার জন্য আরো জোরে অদৃশ্য পা দুটো চালিয়ে দিলে। আমাদের ডাক্তার মানিকবাবু সেদিন পথের ধারে একটা পুকুর ঘাটে বসে নিজের মনে মাছ ধরছিলেন। মানিকবাবুর জীবনে এই একটি মাত্র শখ আছে, আর তার এ শখ এমন দুর্দান্ত যে তিনি শীত গ্রীষ্ম মানতেন না। যে কোনো পুকুর ঘাটে গিয়ে ছিপ নিয়ে বসে পড়তেন। কিন্তু এমন একজন অকৃত্রিম মাছ শিকারীর উপরে মাছের দল মোটেই সদয় ছিল না। ঘাটের উপরে তাকে দেখলেই তারা যেন তার ছিপকে বয়কট করত। কিন্তু সেজন্য মানিকবাবুর উৎসাহ কিছুমাত্র কমে না। কেউ ঠাট্টা করলে উল্টে বলতেন, ওহে, মাছ ধরতে গেলে যে মাছ ধরতে হবে এমন কিছু মানে আছে কি? তোমরা তো রোজ কত রকম মন্ত্র পড়ে ভগবানকে ডাকো, কিন্তু ভগবান তোমাদের দেখা দেন কি? এমন অকাট্য যুক্তির উপরে কারুর আর কোনো কথা বলবার থাকতো না। মানিকবাবু এক মনে মাছ ধরছেন, অর্থাৎ ধরার চেষ্টা করছেন। এমন সময় দ্রুত পদশব্দ শুনে মানিকবাবু মুখ তুলে দেখলেন ভয় ব্যাকুল পূর্ণবাবু পথের উপর দিয়ে তীর বেগে ছুটে চলেছেন এবং ছুটতে ছুটতে চিৎকার করে বলছেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ! পুকুর ঘাটে বসে মানিকবাবুর আর বেশি কিছু শোনবার দরকার হলো না। তখন জলের মাছ ডাঙায় না তুলে অদ্ভুত একটা ডিগবাজি খেয়ে ডাঙার মানুষ মানিকবাবু ঝপ করে একেবারে জলের ভিতরে প্রবেশ করলেন। মাছেরা সেদিন কি ভাবলে জানি না, হয়তো তারা ভাবলে ডাঙায় বসে রোজ বিফল হয়ে মানিকবাবু রাগ করে আজ তাদের ধরবার জন্যেই জলের ভিতরে ঝাঁপ দিয়েছেন। মাছেরা কি ভাবলে আর না ভাবলে সেটা ভাববার অবসর মানিকবাবুর মোটেই রইল না, কারণ তিনি সাঁতার জানতেন না। জলের ভিতরে প্রবেশ করেই সে কথাটা তার মনে পড়ল। ভুঁড়ি ভরে জল খেতে খেতে একখানা নীরের জগদ্দল পাথরের মতো ক্রমে তিনি নিচের দিকে নামতে লাগলেন। তারপরেই হঠাৎ তার মনে হলো জলের ভিতরে এত নিচে নামা বুদ্ধিমানের কাজ নয়। পাগলের মতন দুবার হাত পা ছুটতেই তার দেহটা আবার উপরের দিকে উঠতে লাগলো। পুকুরের ধারে একটা মস্ত বটগাছ জলের ভিতরে অনেকগুলো ঝুড়ি ঝুলিয়ে দাঁড়িয়েছিল। জলে ঝুড়ি ঝুলিয়ে সেও যেন মাছ ধরবার চেষ্টা করছে। ভাগ্যে মানিকবাবুর দেহটা ঠিক সেইখানেই ভস করে ভেসে উঠল। তাই বটের ঝুড়ি ধরে সে যাত্রা মানে মানে তিনি তার পৈতৃক প্রাণটি রক্ষা করলেন। মানিকবাবু নিজের মনে বললেন, বাপ, যে জলটা আজ খেয়েছি এই জীবনে বোধহয় আর জল তেষ্টা পাবে না। এই অদৃশ্য মানুষের হাত থেকে বাঁচতে গিয়ে শেষটা আজ আত্মহত্যা করেছিল আর কি। কিন্তু কিন্তু পূর্ণবাবুর কি হলো? মানিকবাবু ভয়ে ভয়ে চারিদিক তাকিয়ে দেখলেন, কিন্তু পূর্ণবাবুর কোনো পাত্তাই পাওয়া গেল না। কিন্তু ওদিকে ইতিমধ্যেই পাশা উল্টে গেছে। পূর্ণবাবুর বাড়ি থেকে বেরিয়ে পাহারাওয়ালারা থানায় গিয়ে খবর দিয়েছে এবং সেখান থেকে দলে দলে সেপাই পূর্ণবাবুকে রক্ষা করার জন্য ছুটে এসেছে। এখন পালাবার পালা হচ্ছে অদৃশ্য মানুষের, কিন্তু পাছে সে আবার ফাঁকি দেয় সেই ভয়ে পূর্ণবাবু সেপাইদের ডেকে চেঁচিয়ে বললেন, শিগগির শিগগির হাত ধরাধরি করে সবাই গোল হয়ে দাঁড়াও, অদৃশ্য মানুষ এর মধ্যেই আছে। সকলে তাড়াতাড়ি পূর্ণবাবুর কথা মতো কাজ করলে। পূর্ণবাবু আবার বললেন, সবাই ধীরে ধীরে এগিয়ে এসে চক্রটাকে ছোট করে আনো, তাহলে তাহলে অদৃশ্য মানুষ আর পালাতে পারবে না। তার কথা শেষ হতে না হতেই বিপুল বিক্রমে অদৃশ্য মানুষ আগে তাকেই আক্রমণ করলে। এবারে পূর্ণবাবুও তাকে ছাড়লেন না। তার অদৃশ্য দেহটাকে তিনি দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলেন। তারপর দুজনে জড়াজড়ি করে পথের উপরে গিয়ে পড়লেন। সেপাইরা সবাই ছুটে এলো। হাত দিয়ে অনুভব করে সকলে মিলে অদৃশ্য মানুষের মাথা, গলা, বুক, বাহু, কোমর, জানু ও পা সজোরে চেপে ধরলে। অদৃশ্য মানুষ একবার যন্ত্রণা বিকৃত বদ্ধ স্বরে চিৎকার করে উঠল, ও গেলুম। ও তারপরে তার সমস্ত দেহ একেবারে স্থির হয়ে গেল। পূর্ণবাবু বলে উঠলেন, ওকে ছেড়ে সরে দাঁড়াও, ও আহত হয়েছে, আর পালাতে পারবে না। সেপাইরা কেউ কেউ বললে, বদমাইশটা দুষ্টুমি করে চুপ করে আছে, ছেড়ে দিলেই পালাবে। পূর্ণবাবুর ঠোঁট কেটে রক্ত ঝরছিল, তার শরীরের নানা জায়গায় কাটাকুটির দাগ। সেই অবস্থাতে তিনি উঠে
অদৃশ্য মানুষের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে আন্দাজে তার বুকের ওপরে হাত দিয়ে বললেন, না, বিধু আর পালাতে পারবে না। এর হৃৎপিণ্ড স্থির হয়ে গেছে, এ আর বেঁচে নেই। তখন শ্রীপুর শহরের সমস্ত লোক সেইখানে এসে জড়ো হয়েছিল। সকলেরই মুখে বিস্ময় ও আতঙ্ক। সকলেই নানা রকম কথা বলে চেঁচামেচি করছে। একটা বুড়ি ভিড়ের ভিতর থেকে হুমড়ি খেয়ে পড়ে অদৃশ্য মানুষকে দেখবার চেষ্টা করছিল। হঠাৎ সে ভীত স্বরে চেঁচিয়ে উঠল, আমি ওকে দেখতে পেয়েছি, আমি ওকে দেখতে পেয়েছি। বুড়ির কথা শুনে পূর্ণবাবুও সচকিত দৃষ্টিতে দেখলেন পথের ধুলোর উপরে কাঁচের মতন স্বচ্ছ একখানা মানুষের হাত ক্রমেই বেশি স্পষ্ট হয়ে উঠছে। দেখতে দেখতে তার স্বচ্ছতা দূর হয়ে গেল। তখন তাকে দেখতে লাগলো ঠিক যেন ঘষা কাচের একখানা হাতের মতো। দেখতে দেখতে সকলের স্তম্ভিত চোখের সামনে অদৃশ্য মানুষের সমস্ত দেহটাই মায়াময় ছায়ার মতো ফুটে উঠল। তারপর ধীরে ধীরে সেই ছায়াটা ক্রমেই ঘন ও নিরেট হয়ে উঠল। তারপর অদৃশ্য মানুষ যখন স্পষ্ট রূপে দৃশ্যমান হলো, তখন সে রক্ত মাংসের সম্পূর্ণ গঠন ফিরে পেয়েছে। যে ঔষধির ক্রিয়ায় তার জীবন্ত দেহ অদৃশ্য হয়ে গিয়েছিল, মৃত্যু সেই ঔষধের গুণ নষ্ট করে তার রক্ত মাংসে করা দেহকে পৃথিবীর ধুলায় আবার ফিরিয়ে দিয়ে গেল। পথের ওপরে শুয়ে আছে একটি 30 বছর বয়সের যুবা পুরুষ। তার সমস্ত দেহে আঘাতের দাগ এবং তার মুখে চোখে নিরাশা ও ক্রোধের চিহ্ন। পূর্ণবাবু 2 হাতে মুখ ঢাকা দিয়ে বলে উঠলেন, ওর মুখে কাপড় ঢাকা দাও, দোহাই তোমাদের, ওর মুখে কাপড় ঢাকা দাও। পৃথিবীতে প্রথম যে মানুষ অপূর্ব বুদ্ধি ও জ্ঞানের প্রসাদে রক্ত মাংসে গড়া নিরেট দেহকে অদৃশ্য করবার অদ্ভুত উপায় আবিষ্কার করেছিল, দুর্ভাগ্যক্রমে এমনই শোচনীয়ভাবে সে তার ভারবহ ভীষণ জীবন সমাপ্ত করলে। বাবু বংশীবদন বসুকে তোমরা নিশ্চয়ই কেউ ভোলনি। তোমাদের কারুর যদি তার সঙ্গে দেখা করবার স্বাদ হয়, তাহলে চুপি চুপি পা টিপে টিপে আমার সঙ্গে এসো। গোলমাল করলে তার দেখা পাবে না, কারণ তোমরা যে তাকে আগে থাকতেই চেনো, একথা টের পেলেই তিনি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারেন। শ্রীপুরের পান্থনিবাস হোটেলে আমার সঙ্গে এসো। ওই দেখো, হোটেলের হলঘরের মাঝখানে একখানা ইজি চেয়ারের উপরে বড় মা এসে বসে বংশীবাবু কেমন মিষ্টি মিষ্টি হাসি হাসছেন। বংশীবাবু এখন দাতব্য জুতো ও ময়লা জামা কাপড়কে অত্যন্ত ঘৃণা করেন। তার মাথায় এখন চমৎকার টেরিকাটা, গায়ে ইস্ত্রি করা সিল্কের পাঞ্জাবি, পরনে কুচানো শান্তিপুরী ধুতি ও পায়ে বার্নিশ করা চকচকে জুতো। আর তোমরা শুনলে বোধহয় অবাক হয়ে যাবে যে এত বড় পান্থনিবাস হোটেলটির একমাত্র মালিক হচ্ছেন এখন কেবল তিনি। পান্থনিবাসের এখন এমন প্রসার যে শ্রীপুরের কোনো লোক স্বাস্থ্যনিবাসের নাম আর মুখেও আনে না। এজন্যে বংশীবাবু বড়ই খুশি। যখন তখন একগাল হেসে মাথা নেড়ে বলেন, বাবা, ঘুঘু দেখেছ, ভাত তো দেখনি। আমার ময়লা জামা কাপড় আর ছেঁড়া জুতো দেখে মিস্টার দাস ভারী তাচ্ছিল্য করছিলেন। এখন বোধহয় তিনি বংশীবদনের মহিমা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার হোটেলে বসে কেউ অদৃশ্য মানুষের নিন্দা করলে তিনি মুখ ভার করে বলেন, ওগো, তোমরা সবাই থামো, আমি গুরু নিন্দা শুনবো না। তোমরা যাকে অদৃশ্য মানুষ বলছো, তিনি ছিলেন আমার গুরুদেব। তার আশীর্বাদেই আজ আমার এত বারবারন্ত। বংশীবাবুর গুরুভক্তি দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। অদৃশ্য মানুষের হুকুমে শ্রীপুর ব্যাংক থেকে নোট প্রজাপতিগুলো ফরফর করে উড়ে গিয়ে বংশীবাবুর পকেটে যে বাসা বেঁধেছিল, এ কথা কেউ না জানুক, তোমরা সকলে নিশ্চয়ই জানো। অতএব এসো, আমরাও সবাই মিলে বংশীবাবুর গুরুজির জয় দিয়ে পালা সাঙ্গ করি। শুনছিলেন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে
অদৃশ্য মানুষ গল্পের দ্বিতীয় পর্ব। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।